নমস্কার বন্ধুরা, ডাকুয়া ফার্মিং ব্লগ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করে দিচ্ছি আজকের এই ভিডিওটি। তো এর আগের ভিডিওতেই আমি বলে দিয়েছি আমরা নতুন একটি ফার্ম শুরু করেছি, যেটা হচ্ছে শুয়োরের ফার্ম। তো এই হচ্ছে আমাদের সেই শুয়োরের ফার্ম। আমরা স্টার্টিংয়ে 5টা ব্রিড নিয়ে এসেছি, বেশি নিতে পারিনি, কারণ এই ইয়র্কশায়ার যে প্রজাতিটা আছে এর খুব ডিমান্ড। আর যেহেতু এই লাইনে নতুন, যার কারণে বেশি ফার্মারের সঙ্গে আমার পরিচয় নেই, আর যার কারণে আমরা ব্রিড পাইনি। তো 5টা পাওয়া হয়েছে, তো 5টাই নিয়ে এসেছি। তাদের মধ্যে একটা ফিমেল আছে আর 4টা মেল। তো আজকে এই যে মেল 4টা রয়েছে তাদের মধ্যে একটা মেলকে ব্রিডার হিসেবে রেখে দেবো আর 3টাকে খাসি করে দেবো। তো আজকের এই সেই ভিডিওটা, চলুন কিভাবে খাসি করা হয় অবশ্যই আপনাদের জিনিসটাকে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। আজকের এই ভিডিওটা আমাদের ফার্মের দ্বিতীয় পর্বের ভিডিও। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে শুয়োরকে খাসি করানো হয়। তো সেটা সম্পূর্ণ প্র্যাকটিক্যালি আপনাদের দেখাবো এবং সঙ্গে ফার্মিং সম্বন্ধীয় বেশ কিছু আলোচনা করব। চলুন এবারে দেখে নেওয়া যাক। এই হচ্ছে আমাদের পিগ ফার্মের সেট। তো একদম আমরা কম ইনভেস্টের মধ্যে শুরু করেছি। উপরে অ্যাডভেস্টার দেওয়া আছে, এইগুলো 4x4 সিমেন্টের খুঁটি দেওয়া আছে। ঘরটা আমাদের রয়েছে 30 ফুট বাই 10 ফুট। তো এর মধ্যে আমরা 4টা পার্টিশন করেছি। প্রথম অবস্থায় 4টা পার্টিশন করেছি এবং যেন কম ইনভেস্টের মধ্যে হয় এজন্য আমরা ইট দিয়ে গাঁথার বদলে আমরা কিন্তু এই জিআই তারের নেট, এটা 10 নম্বর নেট রয়েছে, তার রয়েছে 10 নম্বর তারের 3 ইঞ্চি গ্যাপের নেট। তো এর ভিতরে এখনো আমরা কোনো কিছু দেইনি। এর ভিতরে আমরা রেলিং দেবো, যেটা সুপারি গাছ অলরেডি কাটা হয়েছে ওইদিকে, সেই সুপারি গাছের ভিতরে রেলিং দেবো যেন নেটের উপরে প্রেসার না পড়ে। এর জন্য আমরা খুঁটিগুলো একদম ঘন ঘন দিয়েছি। আর বাকি আমাদের যে মেঝেটা করা আছে এটা 5 ইঞ্চি ঢালাই দিয়ে করা আছে, বালি পাথর দিয়ে। তো এটা স্টার্টিংয়ে যেহেতু, পরবর্তীতে আশা রাখছি এটাকে আরো বড় পরিসরে করব এবং আমরা এখানে যেহেতু ব্রিডিং করাবো আর সঙ্গে আমরা ফ্যাটেনিং এর জন্য এই যে খাসি করাচ্ছি, ফ্যাটেনিং করব। যেহেতু প্রথম অবস্থায় ফার্মিং করতেছি, যদি আমরা ফ্যাটেনিং এর জন্য সঙ্গে কয়েকটা রাখি বা আপনারাও যদি করেন সঙ্গে যদি ফ্যাটেনিং এর জন্য কয়েকটা রাখেন, সেক্ষেত্রে সেটা যখন ম্যাচুরিটি হয়ে যাবে সেটাকে বিক্রি করে একটা অর্থ আসবে, যেটা আপনার পরবর্তী ফার্মের মধ্যে লাগিয়ে ফার্মটাকে ডেভেলপ করাতে পারবেন। তো চলুন এখন দেখে নেওয়া যাক বাকি ভিতরে। এই একটা আমাদের পার্টিশন, এটা হচ্ছে দ্বিতীয় পার্টিশন। তো মাঝখানে আমরা একটার সঙ্গে আরেকটা লিঙ্ক করে দিয়েছি। আমাদের টার্গেট আছে যে এখানে ফিমেল থাকবে, প্রেগনেন্ট যে ফিমেল, আর যখনই সে বাচ্চা প্রসব করবে আমরা আরেকটা রুমে শিফট করবো। এই জন্য আমরা এইখানেই মাঝখানে কিন্তু পার্টিশন করে দিয়েছি। এই হচ্ছে আমাদের সবার লাস্ট রুম। এখনো এগুলোতে আমরা কিন্তু কোনো মাল ঢুকাইনি। আমাদের পরিকল্পনা আছে যদি আমরা ভালো বাচ্চা পেয়ে যাই তাহলে এগুলোতে আমরা সব ঢুকিয়ে নেব। আর এক কথায় বলতে, এই লাইনে যেহেতু আমি নতুন, যার কারণে এই লাইনের যে ফার্মার যারা রয়েছে তাদের সঙ্গে আমার তেমন একটা পরিচিতি নেই। আর এর জন্যই আমাদের বাচ্চা সংগ্রহ করতে একটু সমস্যা হচ্ছে, পরিচিত না থাকার কারণে। আমরা বিভিন্নভাবে বিভিন্ন সোর্সের মাধ্যমে আমরা বাচ্চাকে কালেকশন করার চেষ্টা করতেছি। তো এক জায়গায় আমরা 5টা বেশি নিয়ে এসেছি, তো এরপরেও আমরা চেষ্টা করতেছি। আর এক জায়গায় খবর পেয়েছি বাচ্চা যেহেতু ছোট আছে, আর টার্গেট আছে আমরা ইয়র্কশায়ার তো নিয়ে এসেছি, হ্যাম্পশায়ার, ডিউরক এবং ল্যান্ডরেস, এই কয়েকটা ভ্যারাইটি আমরা করব। তবে হয়তো এই বছরই সম্ভব হবে না এতগুলো ব্রিড নিয়ে শুরু করা। এবারে আমরা যেমন ইয়র্কশায়ার নিয়ে এসেছি, আরো ইয়র্কশায়ার নিয়ে আসবো এবং হ্যাম্পশায়ার, এই দুটো আমাদের স্টার্টিং এ থাকবে। এরপরে দেখি ভবিষ্যৎ পরিকল্পনা আস্তে আস্তে আমরা কাজের মাধ্যমে বুঝতে পারবো, সেই হিসেবে আমরা ব্রিড বাড়াবো। তবে যে লোকাল যে ব্রিড রয়েছে সেগুলো কিন্তু আমরা করব না। যেমন আসামের একটা লোকাল ব্রিড আছে ডোম, যেটাকে মাঠে ঘাটে চড়ানো হয়, সেই ভ্যারাইটিটাও আমরা করব না। আর যে আমাদের নর্থ বেঙ্গলের যে একটা লোকাল জাত আছে ঘুংরু, সেই ঘুংরুটাও কিন্তু করব না। যা করব টোটাল বাইরের ব্রিড। আগে যেমন বাইরের যে ব্রিডগুলো ছিল সেই ব্রিডের তেমন একটা ডিমান্ড ছিল না, কিন্তু বর্তমান সময়ে যা দেখা যাচ্ছে এত পরিসরে এর ডিমান্ড আছে যে ডিমান্ড পূরণ করা যাচ্ছে না। তো যার কারণেই কিন্তু আমি একটা চিন্তা ভাবনা করেছি, আমাদের উত্তরবঙ্গে বা আমাদের এই নর্থ ইস্টে যে রাজ্যগুলি রয়েছে, উত্তর পূর্ব ভারতে যে রাজ্যগুলি রয়েছে, সেখানে এত পরিমাণে মানে চাহিদা আছে যেটা ধারণার বাইরে। আর এর জন্যই কিন্তু আমি গোট ফার্মিং এর সাথে সাথে তার পাশাপাশি আমরা এই যে পিগ ফার্ম সেটা স্টার্ট করে দিয়েছি। তো আশা রাখছি আমরা
গোট ফার্মিংকে যেভাবে ডেভেলপ করাতে পেরেছি এটাকে হয়তো আরও ভালোভাবে ডেভেলপ করাতে পারবো। যেহেতু গোট ফার্মিংয়ের তুলনায় এতে পরিশ্রমটা একটু কম, সময় কম দিতে হয়, আশা করি গোট ফার্মিংয়ের থেকে বেশি ডেভেলপ করাতে পারবো। চলুন তাহলে বন্ধুরা এবারে খাসিকরণ, যে কিভাবে খাসি করানো হয় সেই বিষয়টা দেখাবো। আর আরেকটা কথা বলছি, আমি এই পিগ বা শুয়োরের যে খাসি, এটা কিন্তু আমি ফার্স্ট টাইম করতে যাচ্ছি, এর আগে কোনোদিন করিনি। এর আগে ছাগল, ভেড়া এগুলোর আমি খাসি করেছি। অনেকে হয়তো ভাববেন যে ভেড়ার খাসি করানো হয় না, কিন্তু আমি ভেড়ারও খাসি করিয়েছি। তো এবারে ফার্স্ট টাইম আমি শুয়োরের খাসি করাতে যাচ্ছি। তবে এবারে কাস্টাটার মেশিন দিয়ে নয়, এবারে টোটালি আমি কেটেই খাসি করব। তো চলুন বাকি দেখা যাক। আর টোটালটাই আমি সাইন্টিফিক ভাবে করানোর চেষ্টা করব। তবে একটা জিনিস ভুলে গেছি যে ফার্মে আমার গ্লাভস নেই, গ্লাভস ছাড়াই খাসিটা করাতে হবে। তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। যেহেতু ফার্স্ট টাইম খাসি করতে যাচ্ছি, এর জন্য অ্যানেস্থেটিক ইউজ করব। অ্যানেস্থেটিক ইউজ করতে হবে। আর যেহেতু আমিও ফার্স্ট টাইম, দুই ml মতো নিলাম অ্যানেস্থেসিয়া। তো এটা আমি এবার প্রয়োগ করব। এই যে একটা বাচ্চা, আর এটাকে এখন কাস্ট্রেশন করা হবে। এর ওজন দাঁড়ালো 10 কেজি 650, 10 কেজি 650। তো চলুন এবারে খাসি করে দেওয়া যাক। যে পিগলেটকে খাসি করা হবে তাকে এবার অ্যানেস্থেসিয়া ইঞ্জেকশন লাগানো হচ্ছে। যে জায়গাটাতে কাটতে হবে তার চারো সাইডে এই অ্যানেস্থেসিয়া মেডিসিন ঘুরে ঘুরে 3-4 জায়গায় আমি 1 ml, হাফ ml এভাবে লাগালাম। ওইটুকু জায়গাকে অবশ করবে। তাতে কি হবে, কাটার সময় সে কোনো রকম ব্যথা অনুভব করবে না, সে চিৎকার চেঁচামেচি কম করবে। সেক্ষেত্রে আমি মানি এই পদ্ধতিতে খাসি করানোটা বেটার। এরপরে দেখুন যে টেস্টিকেল, সেই টেস্টিকেল আগে ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়া হলো। এরপরে আমরা এখানে কিন্তু বেটাডাইন লাগিয়ে দিচ্ছি ভালো করে, কারণ কাটার পর সেখানে যেন কোনো রকমের ইনফেকশন না হয়। ইনফেকশন হয়ে গেলে কিন্তু সেখানে ঘায়ের সৃষ্টি হবে এবং আস্তে আস্তে সেখানে পোকা হয়ে যেতে পারে এবং সেই পিগলেটের মৃত্যু অবধি হয়ে যেতে পারে। এর জন্য খুব সাবধানে এবং খুব সূক্ষ্মভাবে কাজটাকে আমাদের করতে হবে। এবারে মাথায় রাখবেন, এই সার্জিক্যাল চাকু যখন ইউজ করবেন তো নতুন ব্লেড কিন্তু ইউজ করবেন। সার্জিক্যাল চাকুর যে নতুন ব্লেড হয় সেই নতুন ব্লেডটাই ব্যবহার করবেন। তো খুব সাবধানে কাটতে হবে। আর এই কাজ যাদের জানা নেই, না জানা অবস্থায় কিন্তু কখনো ট্রাই করতে যাবেন না, সেক্ষেত্রে পিগলেটের ক্ষতি হয়ে যেতে পারে। প্রয়োজনে টিটানাস ইঞ্জেকশন লাগাবেন। খাসি করানোর পরেও তাকে ব্যথার ইঞ্জেকশন বা ট্যাবলেট দিতে পারেন। এছাড়াও কাটা অংশ যেন তাড়াতাড়ি শুকিয়ে যায়, এর জন্য অ্যান্টি ইনফ্লামেটরি, অ্যান্টিসেপটিক অ্যান্ড অ্যান্টিবায়োটিক কম্বিনেশনে স্প্রে বা মলম পাওয়া যায়। বিশেষ করে স্প্রেটা সেক্ষেত্রে ভালো হবে, সেই স্প্রে আপনারা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে যেমন টপিকিওর স্প্রে আছে, স্কিন হেল আছে, ওন্ড কেয়ার আছে, যে স্প্রে হয় সেই স্প্রে দিনে 2 বার করবেন। লাগাতার 3 দিন করলে খুব তাড়াতাড়ি কিন্তু সেই ঘাটা শুকিয়ে যাবে এবং কোনো রকমের দর্শক বন্ধুরা থাকবে না। কাস্ট্রেশন করা আমাদের সমাপ্ত হলো। তো ফার্স্ট টাইম কাস্ট্রেশন করলাম, প্রথমে একটু নার্ভাস লাগছিল, তারপরে একটা টেস্টিকেল বার করার পর দ্বিতীয়টাতে আর সমস্যা হলো না। আর একটা জিনিস আমি প্রথম দিকে একটু বুঝতে ভুল করেছি, যে তার টেস্টিকেল বার করার পর যে শিরাটা যে আছে, শিরাটাকে আস্তে আস্তে চিপে 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 ছিঁড়ে দিতে হয়, তাহলে কি ব্লিডিংটা হয় না। তো ফার্স্ট টাইম আমার মিস্টেক হয়ে গেছে। তো নেক্সট টাইম যেগুলোকে করা হলো সেই বিষয়টা আমি বুঝতে পারার কারণে এরপরে যখন আমি ওই পদ্ধতিতে টেস্টিকেল গুলো ফেলে দেই, বার করে দেই, এরপরে কিন্তু আর কারোর ব্লিডিং হয়নি। তো ফার্স্ট টাইমেই খুব কম সময়ের মধ্যে 3টাকে কাস্ট্রেশন করা হলো। আর এর পরবর্তীতে হয়তো আমার এই ধরনের আর সমস্যা হবে না, খুব সহজে আমি কাস্ট্রেশন করতে পারবো। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।